আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। শনিবার সকাল 11টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধা ভারতের আবেদন প্রত্যাখ্যান করল বাংলাদেশ। পাবনা ফরিদপুর জেলার 4টি আসনে সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ জুড়ে মসজিদে বিশেষ দোয়া। প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত। ইনকিলাব মঞ্চের শাহবাগে অবস্থান, উপদেষ্টাদের আলটিমেটাম। তারেক রহমানের হাত ধরে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে দেশ, মির্জা ফখরুল। বাংলাদেশ থেকে শ্রমিক নেবে থাইল্যান্ড, চুক্তি স্বাক্ষর। পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন ওয়েবসাইটে আপলোড হবে রবিবার। গুলিস্তানের শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে ব্যাপক ক্ষয়ক্ষতি। 5.5 মাসে কোরআনে হাফেজ হলেন 9 বছরের আব্দুল্লাহ। বাংলাদেশি তকমায় 1 বছরে 2200 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত। এবং শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আরও বাড়তে পারে শীত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শনিবার সকাল 11টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দলীয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় তারেক রহমানের সাথে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশনে যাবেন তিনি। এরপর সেখান থেকে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন বলেও নিশ্চিত করে দলীয় সূত্র। আজ বিকেলে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতকে দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব থেকে সরে এসেছে বাংলাদেশ। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগ দিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধা দেওয়ার যে আবেদন নয়াদিল্লি করেছিল তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই ট্রানজিট সুবিধা আর দেওয়া হচ্ছে না। ব্যান্ডউইথ বলতে প্রতি সেকেন্ডে তথ্য আদান প্রদানের সক্ষমতাকে বোঝায়, যা ইন্টারনেট সংযোগের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানিয়েছে, এই ধরনের ট্রানজিট অনুমোদন দিলে আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। এই আশঙ্কা থেকেই প্রস্তাবটি নাকচ করা হয়েছে। এ বিষয়ে গত 1 ডিসেম্বর একটি নির্দেশনাও জারি করেছে বিটিআরসি। পাবনা ও ফরিদপুর জেলার 4টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশিত হয়েছে। এই 4 সংসদীয় আসন হল পাবনা 1, পাবনা 2, ফরিদপুর 2 ও ফরিদপুর 4। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণে এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের সপরিবারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা সহ সারা দেশের মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বিএনপির উদ্যোগে এই দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নির্দেশনায় নেতাকর্মীদের এই দোয়ার আহ্বান জানানো হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় অনুষ্ঠিত হতে যাওয়া হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত আজকের এই পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত করা পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় তারা শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের হাত ধরে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে, তার প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে। শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন। দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের জন্য থাইল্যান্ডের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। শুক্রবার দেশটির শ্রমমন্ত্রী ত্রিনুস থেনথং-এর কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুষ্ঠানে থাইল্যান্ডের শ্রমমন্ত্রী ত্রিনুস থেনথং বলেন, দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করা সম্ভব হবে।
নতুন শিক্ষাবর্ষ 2026-এর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন ওয়েবসাইটে আপলোড করা হবে আগামী রোববার। এর মাধ্যমে সব স্তরের বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা বছরের শুরুর আগেই বইগুলো পড়তে পারবে। শুক্রবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়। রাজধানীর গুলশানে অবস্থিত খদ্দরবাজার শপিং কমপ্লেক্সের 8তলা ভবনের ছাদে গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় প্রায় 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার সন্ধ্যা 5:30টায় শপিং কমপ্লেক্সের ছাদের ওই গোডাউন এক্সটেনশন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায় আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে মোট 9টি ইউনিট নেভানোর কাজে যোগ দেয়। অবশেষে সন্ধ্যা 6:58 আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস বলছে, শুক্রবার মার্কেট বন্ধ থাকায় ভেতরে কোনো ক্রেতা বা সাধারণ মানুষ ছিলেন না। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র 5.5 মাসে পবিত্র কোরআনের 30 পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে 9 বছরের শিশু মোহাম্মদ আবদুল্লাহ। সেই ফতুল্লার বাংলাদেশ খাদ এলাকার ফয়জিয়া মোহাম্মদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসার শিক্ষার্থী। আবদুল্লাহ পোশাক শ্রমিক আব্দুল মজিদের ছেলে। গত 20 ডিসেম্বর আবদুল্লাহর হিফজুল কোরআনে আনুষ্ঠানিক সমাপ্তি হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে মাদ্রাসার মাহফিলে তাকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়। মাদ্রাসা সূত্রে জানা যায়, চলতি বছরে 14 জুন আবদুল্লাহকে ফয়জিয়া মোহাম্মদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসার হিফজ শাখায় ভর্তি করেন তার বাবা। অল্প সময়ের মধ্যেই সে পুরো কোরআন মুখস্থ করে শিক্ষক ও এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। ভারতের রাজধানী দিল্লির সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের নামে চলতি 2025 সালের রেকর্ড সংখ্যক 2200 জন ব্যক্তিকে বাংলাদেশে অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিগত বছরগুলোর তুলনায় এই সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। 2024 সালে যেখানে মাত্র 14 জনকে এবং 2023 সালে 5 জনকে ফেরত পাঠানো হয়েছিল, সেখানে এক বছরের ব্যবধানে এই সংখ্যা 2000 ছাড়িয়ে যাওয়াকে নজিরবিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন বিশ্লেষকরা। পৌষের শুরুতে শীতের দেখা মিলছে না, এমন কথাবার্তার মধ্যেই হঠাৎ করে জেগে বসেছে শীত। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৌসুমের প্রথম ঋতু শৈত্যপ্রবাহ। যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে বইছে এই শৈত্যপ্রবাহ, যা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, এসব জেলায় যে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে সেটি চলতি মৌসুমের প্রথম। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন সারা দেশের তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শীতের তীব্রতা এবং কুয়াশার প্রকোপ। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এতে উড়োজাহাজ চলাচল, নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ হাফেজ।